মলে কাজ করা মেয়ের কাছে কোটিপতি ছেলে বলল, 2 লক্ষ দেব, আমার সঙ্গে চলো। তারপর যা হল, ইনসানিয়ত কেঁদে উঠল। বন্ধুরা, সকালে 7টা বাজেছিল, কিন্তু শহরের মল ইতিমধ্যেই জেগে উঠেছিল। কাচের দেয়ালের পিছনে চকচক করা সেই জগৎ, যেখানে প্রতিটি জিনিসই দামি ছিল, কাপড়, জুতো, পারফিউম এবং এমনকি হাসিও। সেই মলের এক কোণায় দাঁড়িয়েছিল নাইরা, পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম, চুল পিছনে বাঁধা, মুখে হালকা হাসি। সেই হাসি যা দিনে শত শতবার পড়তে হয়, ভিতরে যত ঝড়ই চলুক না কেন। নাইরার বয়স বেশি ছিল না, কিন্তু জীবন তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছিল। বাবা অনেক আগেই চলে গিয়েছিলেন, মা অসুস্থ থাকতেন, কখনো ওষুধের খরচ, কখনো ঘর ভাড়ার চিন্তা। মাসের বেতন এত কম ছিল যে সবকিছু আরামে চলত না। তবুও নাইরা প্রতিদিন নিজেকে বোঝাত, আজকের দিনটা পার হয়ে যাক, কাল কিছু ভালো হবে। মলে তার কাজ ছিল গ্রাহকদের কাপড় দেখানো, সাইজ বলা এবং প্রতিটি প্রশ্নের উত্তর নম্রভাবে দেওয়া। কেউ কেউ সম্মানের সঙ্গে কথা বলত, কেউ এমনভাবে তাকাত যেন সেও মলের কোনো জিনিসের মতো বিক্রির জন্য রাখা। নাইরা সব সহ্য করে নিত, কারণ সে জানত গরিবের কণ্ঠস্বর উঁচু করার অধিকার থাকে না। সেই দিন দুপুরের কাছাকাছি মলের বাইরে হইচই হল। কালো কাচের দামি গাড়ি এসে দাঁড়াল। 2জন বডিগার্ড আগে নামল। তারপর মাঝ থেকে একটি ছেলে বেরিয়ে এলো, লম্বা, দামি কাপড়, মুখে সেই আত্মবিশ্বাস যা টাকা থেকে আসে। আদিত্য। মলের কর্মচারীরা তাকে চিনত। সে মাঝে মধ্যে আসত, দাম না দেখে জিনিস তুলে নিত এবং চলে যেত। আদিত্যের কাছে এই মল তার ড্রয়িং রুমের মতো ছিল। আদিত্যের চোখ যেই ভিতরে পড়ল, তার দৃষ্টি নায়রার ওপর থেমে গেল। হয়তো তার সরলতায়, হয়তো তার মুজবুরিতে, অথবা হয়তো সেই অভ্যাসে যা তাকে প্রতিটি জিনিস কেনার অনুমতি দেয়। সে ইচ্ছে করে সেই কাউন্টারের দিকে এগোল যেখানে নায়রা দাঁড়িয়েছিল। এই ড্রেসটা দেখান, আদিত্য চোখ না মিলিয়ে বলল। নায়রা পেশাদারভাবে ড্রেস তুলল, সাইজ বলল, দাম বলল। আদিত্য মনোযোগ দিয়ে শুনছিল না, তার চোখ শুধু নায়রার মুখের ওপর ছিল। আপনি এখানে প্রতিদিন কাজ করেন? নায়রা একটু চমকে উঠল, তারপর স্বাভাবিক স্বরে বলল, জি। কত বেতন পান? এই প্রশ্নটা অস্বস্তিকর ছিল, কিন্তু নায়রার এমন প্রশ্নের অভ্যাস ছিল। স্যার, ওটা পার্সোনাল প্রশ্ন। আদিত্য হালকা হেসে বলল, মানে কমই হবে। নায়রা কোনো উত্তর দিল না। সে ড্রেস ফোল্ড করে পিছনে রাখতে লাগল। তখনই আদিত্য ধীরে, প্রায় ফিসফিস করে বলল, আমি আপনাকে 2 লক্ষ মাসে দেব। নায়রার হাত থেমে গেল। মনে হলো কেউ হঠাৎ তার সামনে থেকে মাটি সরিয়ে নিয়েছে। কি? তার কণ্ঠস্বর নিজের কাছেই অচেনা লাগল। আদিত্য এবার সোজা তার চোখে তাকিয়ে বলল, আমার সঙ্গে চলুন, এই চাকরি ছেড়ে দিন, 2 লক্ষ প্রতি মাসে, কোনো প্রশ্ন ছাড়া। কয়েক মুহূর্তের জন্য নায়রার মনে হলো মলের শোরগোল যেন উধাও হয়ে গেছে। কানে শুধু সেই শব্দগুলো গুঞ্জরিত হচ্ছে, আমার সঙ্গে চলুন। তাকে বোঝার জন্য এক মুহূর্তও লাগল না যে এই অফার কি মূল্যে। তার গলায় কিছু আটকে গেল, চোখের সামনে মায়ের মুখ ঘুরে গেল। ওষুধের পর্চা, খালি ওষুধের শিশি, বাড়িওয়ালার নোটিশ। এক মুহূর্তের জন্য হৃদয় টলমল করে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আত্মা না করে দিল। মাফ করবেন স্যার। নায়রা নিজেকে সামলে বলল, আমার এই অফার মঞ্জুর নয়। আদিত্যের যেন বিশ্বাসই হল না। সে হেসে জিজ্ঞাসা করল, আপনি বুঝলেন না? 2 লক্ষ প্রতি মাসে। আমি বুঝেছি। নায়রার কণ্ঠ কাঁপছিল, এবং আমার উত্তর একই। আদিত্যের মুখ শক্ত হয়ে গেল, তার হাসি উধাও হয়ে গিয়েছিল। গরিব মানুষ না বলতে জানে না, সে তাচ্ছিল্যের সঙ্গে বলল। এই শব্দগুলো নায়রার বুকে ছুরির মতো বিঁধল। গরিব হওয়া তার মাজবুরি ছিল, তার পরিচয় নয়। কিন্তু আদিত্যের চোখে সে শুধু একটা সওদা ছিল। স্যার, যদি আপনার আর কিছু কিনতে না থাকে তাহলে। নায়রা বাক্য শেষ করল না। আদিত্য কাউন্টারে কয়েকটা নোটের বান্ডিল রেখে দিল, যেন এহেসান করছে। ভেবে নিন, এমন সুযোগ বারবার আসে না। এবং সে ঘুরে চলে গেল। নায়রা সেখানেই দাঁড়িয়ে রইল, হাত কাঁপছিল, চোখ জ্বলছিল, কিন্তু চোখের জল পড়ল না। মলে গ্রাহকরা আসছিল, যাচ্ছিল, কিন্তু তার ভিতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। প্রথমবার তার মনে হল যে গরিবই শুধু পকেট খালি করে না,
সে মানুষের সম্মানের ওপরও দাম বসিয়ে দেয়। সন্ধ্যায় যখন তার শিফট শেষ হল, নায়রা মলের বাইরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। শহরের আলো ঠিক আগের মতোই ছিল, কিন্তু আজ সবকিছু বদলে গেছে বলে মনে হচ্ছিল। সে জানত আজ যা হয়েছে তা এখানেই শেষ হবে না, এবং এই অনুভূতির সঙ্গেই নায়রা ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগল। নায়রা যখন বাড়ি পৌঁছাল তখন রাত গভীর হয়ে গিয়েছিল। ঘরে হালকা হলদে আলো জ্বলছিল। মা খাটে শুয়েছিলেন, চোখ বন্ধ, শ্বাস একটু ভারী। নায়রা চুপচাপ জুতো খুলল, ব্যাগ এক কোণে রাখল এবং মায়ের পাশে বসল। তার হৃদয় এখনও জোরে জোরে ধড়ফড় করছিল, যেন মলের সেই চকচকে জগতের পিছনে লুকানো অন্ধকার তার সঙ্গে বাড়ি পর্যন্ত চলে এসেছে। এসে গেছিস বেটি? মায়ের কণ্ঠ দুর্বল ছিল। হ্যাঁ মা। নায়রা হাসার চেষ্টা করল, কিন্তু ঠোঁট সায় দিল না। মা তার চোখে তাকালেন। আজ কিছু ঠিক লাগছে না। কাজে কিছু হয়েছে কি? নায়রা মাথা নাড়ল। কিছু না, শুধু ক্লান্ত হয়ে গেছি। সে মিথ্যে বলল, কারণ কিছু সত্য এমন হয় যা বলার আগে নিজেকেই বোঝা দরকার। নায়রা জানত মাকে সব বললে তার হৃদয় ভেঙে যাবে। পরের সকালে মল ঠিক আগের মতোই ছিল, ভিড় ঠিক আগের মতোই, কিন্তু নায়রার কাছে সবকিছু বদলে গিয়েছিল। সে প্রতিটি গ্রাহককে দেখতে দেখতে এক অজানা ভয়ে ঘিরে থাকত। তার মনে হতো যেন আদিত্যের ছায়া প্রতিটি চকচকে কাঁচে ঝলকাচ্ছে। দুপুর পর্যন্ত কিছু হলো না। নায়রা স্বস্তির শ্বাস ফেলেছিল যে তার ফোন ভাইব্রেট করল। অজানা নম্বর। সে মেসেজ খুলল। সোচা। শুধু একটা শব্দ। নায়রার হৃদয় ধক করে উঠল। সে ফোন বন্ধ করে দিল। কিছুক্ষণ পর ফোন অন করল। আবার সেই ভাইব্রেশন এবং সেই মেসেজ। নায়রা, আমার মনে হয় তুমি বুদ্ধিমতী মেয়ে। সে নম্বর ব্লক করে দিল, কিন্তু টাকার ক্ষমতা এটাই, সে রাস্তা খুঁজে নেয়। সন্ধ্যায় মলের ম্যানেজার তাকে তার কেবিনে ডাকল। ম্যানেজারের চেয়ার নরম ছিল। ঘরে এসি ঠান্ডা চলছিল। নায়রা সামনে দাঁড়িয়েছিল, সোজা কিন্তু ভিতরে ভিতরে ভয়ে। নায়রা, ম্যানেজার ভান করা আপ্যায়ন দেখিয়ে বলল, তুমি ভালো কর্মী, পরিশ্রমী। নায়রা মাথা নিচু করল। কিন্তু আজকাল বড় লোকেরা আসেন এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি হয়। নায়রা বুঝে গেল। স্যার, যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে? ভুল নয়। ম্যানেজার তাকে থামিয়ে দিল। শুধু বুদ্ধিমান হও। সে টেবিলে আঙুল ঠকঠক করল। মাঝে মধ্যে সুযোগ জীবন বদলে দেয়, এমন সুযোগ প্রতিদিন আসে না। নায়রার কানে সেই শব্দগুলো আবার গুঞ্জরিত হল। সুযোগ কি কোনো মেয়ের মজবুরিও সুযোগ হয়? সে কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে এলো। মলে লোকেরা হাসছিল, শপিং করছিল, সেলফি তুলছিল, এবং নায়রার ভেতরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ছিল। পরের কয়েকদিন আদিত্যের উপস্থিতি না দেখেও অনুভব হতে লাগল। কখনো গাড়ি মলের বাইরে বেশি সময় দাঁড়িয়ে থাকত, কখনো অন্য নাম্বার থেকে মেসেজ আসত। রকম বাড়িয়ে দেব, 5 লক্ষ। নায়রা ফোন শক্ত করে ধরল। 5 লক্ষ, তার 1 বছরের উপার্জন। সেই রাতেই মায়ের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। জ্বর প্রচণ্ড, শ্বাস আটকে আসছিল। নায়রা তাকে হাসপাতালে নিয়ে দৌড়াল। ডাক্তার কিছু পরীক্ষা লিখলেন, নতুন ওষুধ দিলেন। কাউন্টারে দাঁড়িয়ে নায়রা বিল দেখল। টাকা তার পকেটের চেয়ে অনেক বেশি। সে চোখ বন্ধ করল। পকেটে ফোন ছিল, সেই ফোনে সেই নম্বরও ছিল। প্রথমবার নায়রার হৃদয় নিজের সঙ্গেই লড়াই করছিল। আত্মসম্মান কি পেট ভরায়? ইজ্জত কি ওষুধ হতে পারে? সে হাসপাতালের বাইরে বসে পড়ল। রাতের ঠান্ডা হাওয়ায় তার চোখ ভিজে এলো। লোকেরা পাশ দিয়ে যাচ্ছিল, কেউ থামল না। বাড়ি ফিরে সে মাকে শুইয়ে দিল। মায়ের শ্বাস একটু স্থির ছিল। নায়রা মেঝেতে বসে পড়ল, মাথা হাঁটুর মাঝে লুকিয়ে নিল। ফোন আবার বাজল। আখরি বার পুছ রাহা হুঁ। নায়রা স্ক্রিনের দিকে তাকালো। আঙুল কাঁপছিল। সে জানত এটা শুধু টাকার অফার নয়, এটা তার সীমার পরীক্ষা। পরের দিন মলে তার চোখ নিচু ছিল। গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে থাকল, কিন্তু মন অন্য কোথাও ছিল। তখনই আদিত্য নিজের সামনে এসে দাঁড়াল। এবার সে হাসছিল, যেন জয় তার নিশ্চিত। তুমি ক্লান্ত লাগছ, সে ধীরে বলল। টাকার চিন্তা হবে। নায়রা তার দিকে তাকাল না। স্যার প্লিজ, আমি সাহায্য করছি। আদিত্যের কণ্ঠে অহংকার ছিল। তোমার জন্য।
তোমার মায়ের জন্য। এই শব্দগুলো সবচেয়ে বেশি বিঁধল। নায়রা প্রথমবার তার চোখে তাকাল। আপনি এটাকে সাহায্য বলেন? আদিত্য কাজ ঝাঁকালো। দুনিয়া এমনই চলে। তার পিছনে দাঁড়ানো লোকেরা সব শুনছিল। কেউ কিছু বলল না, কেউ এগিয়ে এলো না। নায়রার বোধোদয় হল এই মলে প্রতিটি জিনিস বিকয়, নীরবতাও। সে গভীর শ্বাস নিল। আজ সে ভাঙার সবচেয়ে কাছাকাছি ছিল, কিন্তু কোথাও ভিতরে এখনও কিছু জীবিত ছিল। সেই কণ্ঠ যা বলছিল, যদি আজ ঝুঁকে পড়ি তাহলে আর কখনো নিজেকে আয়নায় দেখতে পারব না। আদিত্য যেতে যেতে বলল, কাল সন্ধ্যা পর্যন্ত ফয়সালা করে নাও, এবং চলে গেল। নায়রা সেখানেই দাঁড়িয়ে রইল, হাত খালি ছেও, কিন্তু ফয়সালা এখন আর পিছিয়ে যাওয়ার নয়। সেই রাতে নায়রার চোখে ঘুমের নামগন্ধ ছিল না। ঘরের ছাদে ঘুরতে থাকা ফ্যান যেন শুধু হাওয়া নয়, তার ভিতরের উথলপাথলকে আরও তীব্র করছিল। প্রতিটি চক্করের সঙ্গে তার হৃদয়ের ধুকভুকানিও যেন অস্থির হয়ে উঠছিল। বাইরে গলিতে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও নায়রার শান্তি ছিল না। পাশের খাটে মা শুয়েছিলেন, হয়তো শুয়ে থেকেই জেগেছিলেন। তার শ্বাসের শব্দ কখনো হালকা হয়ে যেত, কখনো হঠাৎ ভারী। যখনই শ্বাস থেমে যাওয়ার মতো লাগত, নায়রার হৃদয়ও সেই মুহূর্তে থেমে যেত। প্রতিটি শ্বাসের সঙ্গে নায়রা মনে মনে ঈশ্বরকে প্রার্থনা করত, বস ঠিক থাকো মা, বস আর একটা দিন। বালিশের পাশে তার ফোন রাখা ছিল, স্ক্রিন বন্ধ, পুরোপুরি কালো, কিন্তু সেই কালোতেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল আদিত্যের শব্দগুলো, কাল সন্ধ্যা পর্যন্ত ফয়সালা করে নাও। নায়রা হঠাৎ উঠে বসল। তার মাথা ভারী হয়ে আসছিল, যেন চিন্তার ভার তার ঘাড় ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সে ধীরে মায়ের দিকে তাকাল। মুখে ক্লান্তির রেখা স্পষ্ট ছিল, কিন্তু সেই ক্লান্তির নিচে এখনও সেই পুরনো শান্তি লুকিয়েছিল। সেই শান্তি যা একসময় তার বাবা থাকতে এই ঘরে থাকত। বাবার চলে যাওয়ার পর সব বদলে গিয়েছিল, কিন্তু মায়ের চোখে আজও সেই বিশ্বাস ছিল যা না বলেও অনেক কিছু বলে দেয়। হঠাৎ মায়ের চোখ খুলে গেল। জেগে আছিস? কণ্ঠ খুব ধীরে ছিল, যেন শব্দেও ব্যথা মিশে আছে। হ্যাঁ মা, নাইরা তাড়াতাড়ি বলল, যেন ধরা না পড়ে। মা তার মুখ ভালো করে দেখলেন। সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল, চিন্তা ছিল এবং মমতা ছিল। কয়েকদিন ধরে তুই ঠিক লাগছিস না, মা ধীরে বললেন। কিছু তো আছে যা তুই লুকিয়ে রেখেছিস। নাইরার চোখ নিজে থেকেই নেমে গেল। এখন আর লুকানো যাবে না, মিথ্যে ক্লান্ত হয়ে গিয়েছে। সে মায়ের আরও কাছে সরে বসল। কয়েক মুহূর্ত ঘরে গভীর নীরবতা নেমে এলো। তারপর যেন ভিতরে বছরের পর বছর ধরে বাঁধা বাঁধ ভেঙে পড়ল। চোখ ভরে এলো। তারপর সে সব বলে দিল। মল, আদিত্য, অফার, টাকা, ধমক, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যের সঙ্গে তার মাথা আরও নিচু হয়ে গেল, যেন সে নিজের সামনেই অপরাধী। তার মনে হচ্ছিল সে নিজের মজবুরির জন্যেও লজ্জিত হচ্ছে। মা চুপচাপ শুনতে লাগলেন, না থামালেন না প্রশ্ন করলেন, শুধু শুনতে লাগলেন এবং প্রতিটি শব্দ হৃদয়ে গ্রহণ করতে লাগলেন। যখন নায়রা বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল, তখন মা তার মাথা নিজের কোলে তুলে নিলেন। তার হাত কাঁপছিল, কিন্তু ধরা মজবুত ছিল, যেন পুরো দুনিয়ার সঙ্গে লড়ার শক্তি সেই ধরাতেই লুকিয়েছিল। টাকা খুব ক্ষমতাশালী হয় বেটি, মা ধীর স্বরে বললেন, কিন্তু মনে রাখিস, ক্ষমতা এবং সঠিক হওয়া এক জিনিস নয়। নায়রা সিসকোতে লাগল। তার চোখের জল মায়ের কোলে পড়তে লাগল। মা তার চিবুক তুলে ধরলেন, চোখে চোখ রেখে তাকালেন। ভুখে থেকে যাস, ঋণে ডুবে যাস, আমার জন্য এসব সহ্য করে নিস। একটু থেমে বললেন, কিন্তু নিজেকে বিক্রি করিস না। এগুলো শুধু শব্দ ছিল না, এগুলো সেই সংস্কার ছিল যা মা নিজের অসুস্থতা, নিজের কষ্ট এবং নিজের গরিবীর চেয়েও বেশি মজবুত করে ধরে রেখেছিলেন। নায়রার চোখে এখনও জল ছিল, কিন্তু প্রথমবার ভয় কম ছিল। পরের সন্ধ্যায় নায়রা মলে পৌঁছাল। হৃদয় জোরে জোরে ধরফড় করছিল, কিন্তু তার পা থামল না। প্রতিটি পায়ের সঙ্গে ভয়ও ছিল এবং সাহসও ছিল। আদিত্য তাকে আগে থেকেই দেখছিল। সে মলে থাকা ক্যাফেতে বসেছিল, দামি কাপ, আরামদায়ক চেয়ার, মুখে সেই আত্মবিশ্বাস যা সবসময় তাকে ঘিরে রাখত। নায়রা তার সামনে দাঁড়াতেই আদিত্য কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করল, আমার সঙ্গে কথা বলতে চাই। নায়রা বলল। আদিত্য হাসল। বসো, ফয়সালা বুঝে গেছে?
নায়রা দাঁড়িয়েই রইল। না, সে স্পষ্ট বলল, আমার আপনার অফার মঞ্জুর নয়। আদিত্যের হাসি একটু শিথিল হল। তাহলে কেন এসেছ? সে জিজ্ঞাসা করল। নায়রা চারদিকে তাকালো। ক্যাফেতে লোক ছিল, কেউ চেনা কেউ অচেনা। মল ঠিক আগের মতোই ছিল, কিন্তু আজ তার চকচকে আলো তাকে ভয়ঙ্কর লাগছিল না। কারণ আজ আমি চুপ করে থাকব না, নায়রা বলল। আদিত্য হাসার চেষ্টা করল। ড্রামা মাত কারো, তোমার মতো মেয়েরা শুধু। নায়রার কণ্ঠ প্রথমবার উঁচু হল। লোকের দৃষ্টি ঘুরতে লাগল। আপনি আমাকে চাকরি নয়, সওদা বুঝেছিলেন, সে বলল। আপনি আমার মজবুরিকে দাম দিয়েছিলেন। আদিত্য উঠে দাঁড়াল। আপনার হদে থাকুন। নায়রা ব্যাগ থেকে সেই নোটের বান্ডেলগুলো বের করল, যা আদিত্য প্রথম দিন কাউন্টারে রেখেছিল। সে সেগুলো টেবিলে রেখে দিল। এগুলো রাখুন। তার কণ্ঠ কাঁদছিল, কিন্তু শব্দগুলো পুরোপুরি স্পষ্ট ছিল। হয়তো আপনার অভ্যাস মানুষ কেনার। এক মুহূর্তের জন্য পুরো ক্যাফে নিস্তব্ধ হয়ে গেল। আদিত্যের মুখের রং বদলে গেল। প্রথমবার তার মনে হল লোকেরা তাকে দেখছে, তার ক্ষমতা নয়, তার চিন্তাভাবনা দেখছে। তুমি জানো না আমি কে, সে রাগে বলল। নায়রা মাথা নাড়ল। আজ আমার জেনে গেছে। লোকেরা ফিসফিস করতে লাগল, কেউ ক্যামেরা বের করতে লাগল, কেউ দৃষ্টি সরিয়ে নিল। নায়রা ঘুরল এবং বাইরের দিকে হাঁটতে লাগল। পা ভারী ছিল, কিন্তু হৃদয় হালকা ছিল। মলের বাইরে ঠান্ডা হাওয়া তার মুখে ধাক্কা খেল। সে সিঁড়িতে বসে পড়ল। হাত কাঁপছিল। চোখের জল এখন আর আটকে রাখা গেল না। তাকে জানা ছিল না আগে কি হবে, চাকরি থাকবে কি না, সমস্যা কমবে কি বাড়বে। কিন্তু এটুকু সে নিশ্চিত জানত, আজ সে নিজেকে হারানো থেকে বাঁচিয়েছে। মলের কাছে তার প্রতিচ্ছবি দেখা গেল, ক্লান্ত, কাঁদছে, কিন্তু ঝুঁকে পড়েনি। এবং সেই অনুভূতির সঙ্গেই নায়রা চোখ বন্ধ করে নিল। নায়রা যখন সেই সন্ধ্যায় মল থেকে বেরিয়েছিল, তখন তার মনে হয়েছিল যেন সে কোনো ভারী বোঝা নামিয়েছে। কিন্তু সে জানত না যে বোঝা নামার পর যে শূন্যতা আসে, সেটা তার চেয়েও ভয়ঙ্কর হয়। মলের চকচকে জগৎ পিছনে ফেলে এসেছিল, কিন্তু তার শব্দ, তার কণ্ঠ এবং আদিত্যের দৃষ্টি সব তার সঙ্গে বাড়ি পর্যন্ত চলে এসেছিল। পরের দিন সকালে নায়রার চোখ খুলতেই ফোন বেজে উঠল। মলের নম্বর। সে এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে কল তুলল। নায়রা? ম্যানেজারের কণ্ঠে আগের মতো মিষ্টতা ছিল না, কঠোরতাও নয়, শুধু আনুষ্ঠানিকতা ছিল। উপর থেকে চাপ আছে, তোমার জন্য কয়েকদিন ব্রেক নেওয়া ভালো হবে। নায়রা বুঝে গেল, ব্রেক মানে চাকরির শেষ। ঠিক আছে স্যার, সে শুধু এটুকু বলল। ফোন কেটে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মা তার দিকে তাকালেন। কি হলো বেটি? নায়রা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে বলল, চাকরি চলে গেল। মা তার দিকে তাকালেন। চোখে ব্যথা উঠল, কিন্তু মুখে দুঃখ ছিল না। যদি সেই চাকরি তোকে ঝুঁকে রাখত, তাহলে তার চলে যাওয়াই ভালো। নায়রা হাসার চেষ্টা করল, কিন্তু চোখ ভরে এলো। সে জানত মা ঠিক বলছেন, কিন্তু ঠিক হবার মূল্য খুব ভারী হয়। পরের কয়েক সপ্তাহ নায়রার জন্য অত্যন্ত কঠিন ছিল। টাকা শেষ হয়ে আসছিল। ওষুধের ব্যবস্থা কখনো ধারে, কখনো কোনো চেনা লোকের সাহায্যে হতো। রাতে সে দেরি করে জেগে থাকত, ছাদের দিকে তাকিয়ে থাকত এবং নিজেকে প্রশ্ন করত, আমি কি ঠিক করেছি? আত্মসম্মান কি এত জরুরি ছিল যে সবকিছু দাওয়ে লাগিয়ে দিলাম? কিন্তু প্রতিবার এই প্রশ্ন উঠলে আদিত্যের সেই বাক্য তার কানে গুঞ্জরিত হতো, গরিব মানুষ না বলতে জানে না। এবং সেই মুহূর্তেই সে বুঝতে পারত, যদি সেদিন ঝুঁকে পড়ত, তাহলে এই শব্দগুলো সারা জীবন তার পিছু নিত। অন্যদিকে আদিত্যের জগতেও আর আগের মতো সবকিছু ছিল না। মলের ক্যাফেতে যে দৃশ্য হয়েছিল সেটা ছোট ছিল না। লোকেরা কথা বলেছে, ফিসফিস করেছে, কেউ কেউ যে ভিডিও তুলেছিল সেগুলো ভাইরাল করে দিয়েছে। নাম বেরোয়নি, কিন্তু কথা ছড়িয়ে পড়েছে যে এক ধনী ছেলে এক কাজ করা মেয়েকে টাকার বিনিময়ে কিনতে চেয়েছিল। আদিত্যের রাগ হতো, তার মনে হতো লোকেরা অতিরিক্ত কথা বানাচ্ছে। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন সে একা হতো, তখন প্রথমবার তার নিজের প্রশ্নগুলো থেকে ভয় লাগতে শুরু করল। সে জীবনে সবকিছু টাকা দিয়ে পেয়েছে, বন্ধু, সম্পর্ক, সম্মান, ক্ষমতা। কিন্তু সেদিন নায়রা টাকা তার সামনে ছুড়ে দিয়েছিল, এবং এই কথাটাই তাকে ভিতর থেকে নাড়া দিয়েছিল। প্রথমবার তার মনে হল যে সে হয়তো সত্যিই কাউকে আঘাত করেছে। প্রথমবার তার মনে হল যে সে হয়তো ভুল ছিল। অনেক দিন কেটে গেল।
নায়রার জীবন তার ধীর গতিতে চলছিল। সে একটা ছোট সেলাইয়ের দোকানে কাজ শিখতে শুরু করেছে, যাতে ঘরের জন্য কিছু করতে পারে। হাতে ছালা পড়ে গিয়েছিল, কিন্তু মনে তৃপ্তি ছিল। এক সন্ধ্যায় যখন সে মাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছিল, তখন রাস্তায় কেউ তার নাম ধরে ডাকল, নায়রা। সে থমকে দাঁড়াল। সামনে আদিত্য দাঁড়িয়েছিল। আজ তার সঙ্গে না কোনো বডিগার্ড ছিল, না দামি গাড়ি। সাধারণ কাপড়, ক্লান্ত মুখ। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। হাওয়ায় অদ্ভুত উত্তেজনা ছিল। আমার আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, আদিত্য বলল। নায়রা কোনো পা পিছিয়ে হটল না। বলুন। আদিত্য পকেটে হাত ঠোকাল, তারপর বের করে নিল। হয়তো অভ্যাস, কিন্তু আজ কোনো খাম ছিল না। আমি মাফ চাইতে এসেছি, সে বলল। এই শব্দ শুনে নায়রার অবাক লাগল না, শুধু এক গভীর ক্লান্তি অনুভব হল। আমি সেদিন আপনাকে একজন মানুষ হিসেবে বুঝিনি, আদিত্য ধীরে ধীরে বলল। আমি আপনার মজবুরিকে আমার ক্ষমতা ভেবে নিয়েছিলাম। নায়রা চুপ করে রইল। আমি ভেবেছিলাম টাকা সবকিছুর উত্তর। আদিত্যের কণ্ঠ ভারী হয়ে গেল। কিন্তু আপনি আমাকে আমার চিন্তা দেখিয়ে দিয়েছেন। নায়রা তার চোখে তাকাল। সেখানে অহংকার ছিল না, শুধু শূন্যতা ছিল। মাফ চাওয়া সহজ হয়, নায়রা বলল, কিন্তু যে আঘাত লাগে সেটা শব্দ দিয়ে ভরে না। আদিত্য মাথা নিচু করল। আমি জানি, এবং আমি কিছু চাই না, না এহসান, না বন্ধুত্ব। শুধু এটুকু চেয়েছিলাম যে আপনি জেনে নিন আমি ভুল ছিলাম। নায়রা কোনো উত্তর দিল না। কয়েক মুহূর্ত পর সে শুধু এটুকু বলল, ভুল স্বীকার করাও ইনসানিয়াতের শুরু হয়। আদিত্য একটা হালকা শ্বাস ছাড়ল, যেন বুক থেকে কোনো ভারী পাথর সরে গেল। সে ঘুরল এবং চলে গেল, পিছনে না তাকিয়ে। নায়রা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। চোখের জল গড়িয়ে পড়তে লাগল, কিন্তু এবার ব্যথার জন্য নয়। এই জল কোনো বোঝা নামার জন্য ছিল। সময় কেটে গেল। নায়রার একটা ছোট চাকরি জুটে গেল, একটা লোকাল স্টোরে। বেতন কম ছিল, কিন্তু প্রতিদিন যখন সে আয়নায় নিজেকে দেখত, তখন চোখ নিচু হতো না। মায়ের শারীরিক অবস্থা ধীরে ধীরে সামলে উঠতে লাগল। জীবন সহজ হয়নি, কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। মাঝেমধ্যে নায়রা মলের সামনে দিয়ে যেত। কাজ এখনও চকচক করত, দামি গাড়ি এখনও আসত। কিন্তু এখন সেখানে তার কাছে নিজের অবস্থা দেখা যেত না, সেখানে তার শক্তি দেখা যেত। সে শিখে নিয়েছিল যে গরিবী মানুষকে মজবুর করতে পারে, কিন্তু যদি মানুষ নিজেকে বাঁচিয়ে ফেলে, তাহলে কোনো ক্ষমতা তাকে কিনতে পারে না। এবং কোথাও না কোথাও আদিত্যও প্রথমবার এটা বুঝেছিল, টাকা অনেক কিছু দিতে পারে, কিন্তু ইনসানিয়াত নয়। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা যে টাকা জরুরি, কিন্তু যখন টাকা মানুষের চোখে অন্য কারো সম্মানের চেয়ে বড় হয়ে যায়, তখন সেই ধন নয়, বোঝা হয়ে যায়। এবং আত্মসম্মান সেই জিনিস যা একবার বিক্রি হয়ে গেলে সারা জীবন আর ফিরে পাওয়া যায় না। কিন্তু এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি আপনি নায়রার জায়গায় হতেন, অসুস্থতা, গরিবী এবং মজবুরির সামনে দাঁড়িয়ে, তাহলে কি আপনি টাকার সামনে ঝুঁকে পড়তেন, নাকি নিজের ইজ্জত বাঁচানোর রাস্তা বেছে নিতেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং গল্প ভালো লাগলে ভিডিও লাইক করবেন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ইনসানিয়ত নিবাহ করুন, নেকি ছড়িয়ে দিন এবং হৃদয়ে আশা জাগিয়ে রাখুন।